শুরু হয়ে গেছে হ্যাঁ বল। আমরা এখন জাস্ট সেখান থেকে বেরোলাম বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে। বললাম তো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। 14 নভেম্বর সকালবেলাতে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বৈদ্যবাটি থেকে বুবু, ঝুম্পা আর পুচাইকে নিয়ে আমরা চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বৈদ্যবাটি থেকে 8:40 গাড়ি স্টার্ট করেছিলাম। এখন আমরা পেরিয়ে যাচ্ছি বৈদ্যবাটি রেলগেট। ডান দিকে ব্যান্ডেল, বাঁ দিকে হাওড়া। সামনের মোড়টিকে বলে বৈদ্যবাটি চৌমাথার মোড়। বাঁদিকে বিখ্যাত নিমাই তীর্থঘাট, যেখান থেকে তারকেশ্বর যাওয়ার সময় তীর্থযাত্রীরা গঙ্গা জল নিয়ে চলে যান তারকেশ্বরের উদ্দেশ্যে। আর ডান দিকে রাস্তা চলে গেছে তারকেশ্বরের দিকে। আমরা এখন তারকেশ্বর রোড দিয়ে যাচ্ছি। আমরা সিঙ্গুর থেকে উঠে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এই মোড়টিকে বলে দিল্লি রোডের মোড়। এখান থেকে বাঁ দিকে গেলে কলকাতা, ডান দিকে গেলে মগরা। সামনে একটি রাস্তা বাঁদিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে গেলে পথে পড়বে ডাকাতকালী মন্দির, আর সামনে আরও এগিয়ে গেলে পড়বে সিঙ্গুর স্টেশন। এখান থেকে ডান দিকে ঘুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যে রাস্তা চলে গেছে কলকাতা থেকে সরাসরি দুর্গাপুর হয়ে দিল্লি। সুপার বোনাস। এই যে দেখুন। হাই বাই। এক্সপ্রেসওয়েতে পড়ার পর থেকেই গাড়ির গতি দুরন্ত হয়ে গেল।
সিঙ্গুর পেরিয়ে রাস্তার ধারে হাইওয়ে মির্চি বলে একটি হোটেল আছে, সেখানে ঢুকে পড়লাম ব্রেকফাস্টের জন্য। ভেতরে বলছো না বাইরে বলছো? ঝুম্পা ছোলে বাটার না, ঝুম্পা ইডলি ছোলে বাটার, ছোলে বাটার বল, আমি ছোলে বাটার বল না তাহলে পাঞ্জাবি বাঙালিরা সবসময় পাঞ্জাবি পরে এখান থেকে ভেতরে গিয়ে পাঞ্জাবি আমি নিয়েছি আসলে পাঞ্জাবি বাঙালি করবে। এক্সচেঞ্জ করে দেব। আগে তুমি একটা খাও, তারপরে খেয়ে নিয়ে বাচ্চাও চেঞ্জ যাবে তো। বেরোলাম, এবার গাড়িতে গিয়ে উঠবো, আর এবারে গোপ্রোটা উঁচু হ্যান্ডেল করছি। আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অসাধারণ একটা ব্রেকফাস্ট খেলাম, ভালো লাগলো। বলেছি আমি একবারও, আমি বললাম আলুর গুদাম। আর আমাদের পাশ দিয়ে চলছে এখন ওয়্যাপ 7 আই গেস, না সরি ওয়্যাপ 5 চলছে, ওয়্যাপ 5 চলছে হয়তো, জানি না কি ফাইনাল রেস এখানে চলছে মোটামুটি, বাট আমরা অ্যাজ ইউজুয়াল এগিয়ে থাকি, এগিয়ে রাখি। গাড়িতে কত দূর হচ্ছিল সারালো? ও তুই জানো না অ্যামাউন্টটা? গাড়ি ড্রাইভার কাছে দেখছো সামনে থেকে পৌঁছে গেলাম বর্ধমানের নবাবহাটে 108টি শিব মন্দিরে। এরকম 108টি শিব মন্দির ভারতবর্ষে একমাত্র দু জায়গাতেই আছে, একটি বর্ধমানের নবাবহাটে, আরেকটি বর্ধমানের কালনা শহরে। নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশবাসম ভজেহম। আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি আগে অষ্টাদশ শতকের তৃতীয় দশকে বর্ধমান শহরে এক ভয়াবহ মহামারী শুরু হয়, তাতে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই সময় এখানকার শাসনভার ছিল মহারাজ তিলক চাঁদের স্ত্রী মহারানী বিষ্ণু কুমারীর হাতে। মহারাজ তিলক চাঁদ যখন মারা যান তখন তার পুত্র ছিল নাবালক, তাই মহারানী বিষ্ণু কুমারী নিজের হাতে নিজের শাসনভার তুলে নেন। তুষারাত
त्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्रीशरीरम्। মহামারীতে প্রজাদের মৃত্যু, দুঃখ দুর্দশা দেখে বিষ্ণুকুমারীর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি স্থির করেন এখানে 108টি শিবের মন্দির প্রতিষ্ঠা করবেন এবং ঈশ্বরের চিন্তায় যাতে তার প্রজারা দুঃখ শোক ভুলে যেতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন। 1788 সালে শিব মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং 1790 সালের মধ্যে তা শেষ হয়ে যায়, কিন্তু মন্দির তৈরি হয় 108টির বদলে 109টি। যদিও এর নাম 108 শিব মন্দির, কিন্তু মন্দির আছে 109টি। একটি আয়তাকার পুকুরের চারধারে মন্দিরগুলি নির্মিত। মন্দিরগুলি সবই আটচালা নকশার। আমরা এখন জাতীয় সড়ক ছেড়ে রাজ্য সড়ক ধরে এগিয়ে চলেছি বোলপুরের দিকে। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস। আমরা এখন ভেদিয়া ফ্লাইওভারের উপরে। এর আগে এখানে রেল লাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস ছিল, সেখানে প্রায়শই ট্রাফিক জ্যাম হয়ে যেত। এই ফ্লাইওভারটি নতুন তৈরি করা হয়েছে। সারাদিন আঁখে মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখে মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই। আমরা এখন পার হচ্ছি অজয় নদ। অজয় নদ পেরিয়ে আমরা বর্ধমান থেকে বীরভূম জেলায় প্রবেশ করব। ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ।
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আমরা শান্তিনিকেতন প্রায় পৌঁছে গেছি। এখন আমরা শ্রীনিকেতন রোড ধরে চলেছি। ডান দিকে বল্লভপুর অরণ্য। আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আমরা ধরলাম আমার কুটির রোড। এই রাস্তায় গেছে সোনাঝুরি হাটের পাশ দিয়ে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার এটি শ্যামবাটির মোড়। আমাদের হোটেল এখান থেকে বাঁদিকে গিয়ে। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। পৌঁছে গেলাম আমাদের থাকার জায়গা হোটেল অপরাজিতাতে। এখন শান্তিনিকেতনে এলে আমরা এখানেই থাকি। এনাদের ব্যবহার, আপ্যায়ন, খাওয়া দাওয়া সব অনবদ্য। যেখানে পড়বে দেখবে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম কোপাইয়ের ধারে। যেখানে জল যাচ্ছে না, এখানে প্রচন্ড শ্যাওলা। কোপাইয়ের ধারে দেখতে পেলাম একটি প্রাচীন বটগাছ আর তার পাশে একটি শ্মশান। শ্মশানে কয়েকদিন আগেই একটি শব্দ হয়েছে বোঝা গেল।
যে আমাদের ক্যামেরাম্যান সে কোপাইয়ের ধার থেকে চলে আসলাম সোনাঝুরির হাটে। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার আলোয় অপরাজিতা একেবারে অপরূপা হয়ে উঠেছে। আমাদের হোটেলের সামনেই সোনাঝুরির জঙ্গল। ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা পায়চারি করতে চলে গেলাম এই জঙ্গলের ভেতরে। হাঁটতে হাঁটতে চলে গেলাম সোনাঝুরির হাটের দিকে। এই জঙ্গলের ভিতর দিয়ে পূর্ব দিকে মিনিট 15 হাঁটলেই উঠে পড়া যাবে আমার কুটির রোডে। এ বাবা, ঝুম্পার কাছে আদর খেতে চলে এসছে বেশ কয়েকটা কুকুর। আমার কুটির রোডে এসে পড়ে একটা টোটো ধরে দিলাম। উদ্দেশ্য একটু চা খেতে যাব। একটু পরেই এই ডান দিকের জমিতে বসবে সোনাঝুরির হাট। খেজুর রস জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে।
পেয়ে গেলাম এই বোনের চায়ের দোকান। খুব ভালো চা বানিয়েছিল বোনটি। ভারী করে চা খাওয়ার মজাই আলাদা, স্বাদ গন্ধ অতুলনীয়। খেজুর রস জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে দেখতে একটু দাঁড়িয়ে গেলাম। টোটো চালক ভাইটিকে বলেছিলাম যেখান থেকে আমাদের তুলেছিল সেখানেই নামিয়ে দিতে। আমরা হেঁটে হেঁটেই চলে যাব হোটেলে। শ্যামা নামের লাগলো ব্রেকফাস্টের পরে আমরা কঙ্কালীতলার পথে। কঙ্কালীতলা বোলপুর থেকে 7-8 কিলোমিটার দূরে। ধূপ কাঠিতে শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে যত জালি সুবাস তত যত জালি রাস্তায় পড়ল প্রান্তিক স্টেশন আর প্রান্তিক রেলগেট। পড়ে চারি ভিতে মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে ভক্তি আমার ধূপের মতো ভক্তি আমার কঙ্কালীতলায় আছে কঙ্কালীতলা কালী মন্দির। এটি একটি সতীপীঠ। এখানে সতীর কাখাল বা কোমর পড়েছিল, সেই থেকে কাখালীতলা বা কঙ্কালীতলা। ভক্তি আমার সকাল থেকেই কঙ্কালীতলার মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। চারিদিকে মেলা বসে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মনস্কামনা জানিয়ে গাছে ঢিল বাঁধলে মনস্কামনা পূরণ হয়। তনু, ঝুম্পা দুজনেই এই নাচের তালে পা মিলিয়ে নিল।
ওরে বাবারে, ঝুম্পার নাচ তো আর থামছেই না। নাচের পরে এবার কেনাকাটা। জনশ্রুতি, এই পুকুরের মধ্যেই নাকি দেবীর কাঁঠালটি পড়ে আছে। মন্দিরের পিছন দিয়ে বয়ে গেছে কোপাই নদী। কঙ্কালীতলা থেকে চলে আসলাম শান্তিনিকেতন। আগে একসময় শান্তিনিকেতনের ভেতরে ঢুকতে দিত, এখন আর শান্তিনিকেতনের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয় না, বাইরে থেকে রেখে আসতে হয়। তবে উত্তরায়ণের যে সংগ্রহশালাটি আছে সেটিতে ভেতরে ঢোকা যায়, 100 টাকা করে মাথা পিছু টিকিট। মনে রেখো ও তবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন। উত্তরায়ণ রবীন্দ্রনাথের থাকার বাড়ি, এখন এখানে সংগ্রহশালা হয়েছে, কিন্তু সংগ্রহশালার ভেতরে ছবি তোলা বা ভিডিও তোলা বারণ। তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো, আছি না আছি মনে রেখো, ও তবু মনে রেখো।
যদি জল আসে আঁখি পাশে, যদি জল আসে আঁখি পাশে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে। রামকিঙ্কর বেজের তৈরি ভাস্কর্য, সাঁওতাল পরিবার। মনে চলো চলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, তো মনে রেখো, তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাশে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে। কি বলো, নিকুচি ষষ্ঠী গোষ্ঠী পুজো সব উঠে গেল, কিন্তু ষষ্ঠী গোষ্ঠী পুজো সব উঠে গেল। দোলে দো দোলনা 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 দোলে দে দোল দোলে ঝুলনা, দোলে দো দোল দোলে ঝুলনা। এই যে বাচ্চা নিয়ে, এই যে এই যে ওইটা ওইটা ওই গাছের তলায় বাচ্চা নিয়ে বসে আছে মা। জায়গা না, হ্যাঁ ওই বাচ্চাটা লুকিয়ে পড়েছে। এগুলো সিঁদুর ফুল, এর থেকে সিঁদুর তৈরি হয়। এটা সিঁদুর ফুল, এর থেকে সিঁদুর তৈরি হয়। ঝুম্পার কেনাকাটা শেষ হচ্ছে না, আবার এসেছে সোনাঝুরির হাটে। এই তো সেদিনের ঘটনা, মাত্র 1.5 কোটি বছর আগের একটি ঘটনা। হ্যাঁ, মাত্র 1.5 কোটি, মানে 15-র পর আরও 6টা শূন্য। বোলপুর শান্তিনিকেতন থেকে
মাত্র 16 কিলোমিটার দূরে ইলামবাজারের রাস্তায় আমখই গ্রামে ঘটেছিল ঘটনাটা। সেই সময় গ্রাম তো দূরের কথা, মনুষ্য প্রজাতির জন্ম নেয়নি। মানুষের অর্থাৎ আধুনিক মানুষের যারা পূর্বসূরি তাদের জন্ম হয়েছিল মাত্র 2 লক্ষ বছর আগে। সেই সময় ধারে কাছে ছিল কোনো অরণ্য। হঠাৎ এক বিধ্বংসী বন্যায় সেই অরণ্যের অনেক গাছ ভেসে এসে আটকে পড়ে এই আমখই গ্রামে, পলিমাটিতে ঢাকা পড়ে যায়। 2006 সালে এই গ্রামে একটা পুকুর কাটছিলেন রামপ্রসাদ বাউল। পুকুর কাটতে গিয়ে 14 ফুটের মতো মাটি খোঁড়ার পর কোদাল আটকে যায় একটি গাছের গুঁড়িতে। দেখতে গাছের গুঁড়ির মতো হলেও সেটি পাথরের মতো শক্ত। দেখা যায় ওই অঞ্চলে মাটির তলায় এরকম অনেক গাছের গুঁড়ির মতো দেখতে পাথর পড়ে রয়েছে। পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন এইগুলি প্রস্তরীভূত গাছের অংশ বা গাছের জীবাশ্ম বা উড ফসিলস। বৈজ্ঞানিক পরীক্ষায় জানা যায় যে আজ থেকে প্রায় 1.5 কোটি বছর আগে পলিমাটির তলায় চাপা পড়ে থাকা এই গাছগুলি সিলিকা, ক্যালসিয়াম ও নানা অজৈব রাসায়নিকের সংস্পর্শে এসে পাথরে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পেট্রিফিকেশন, আর রূপান্তরিত কাঠকে বলা যায় পেট্রিফাইড উড। আমখই গ্রামের এই উড ফসিল দেখে অনুমান করা যেতে পারে এই অঞ্চলে এক সুবিশাল বনাঞ্চল ছিল। এখানে পাওয়া জীবাশ্মগুলি সপুষ্পক উদ্ভিদের। যে ধরনের উদ্ভিদের ফসিল পাওয়া গেছে সেই ধরনের অনেক উদ্ভিদ এখন বিলুপ্ত। কিছু কিছু উদ্ভিদ এখনও পশ্চিমঘাট পর্বতমালার, মায়ানমার, মালয়েশিয়ার চিরহরিৎ বৃক্ষের অরণ্যে দেখা যায়। প্রতি ঘনমিটারে এদের ওজন 3 টনের মতো, আর মোস্কেল অনুযায়ী কাঠিন্য 7 থেকে 8। সর্বাধিক কাঠিন্য হীরের, যার মোস্কেলে মান 10। পৌঁছে গেলাম আমখই গ্রামের উড ফসিল পার্ক, যেখানে লুকিয়ে আছে 1.5 কোটি বছরের এক ইতিহাস। টিকিট কেটে উড ফসিল পার্কে প্রবেশ করলাম। তিতলি আসেনি। গাছতলায় বসেছিলেন রামপ্রসাদ বাউল ও তার স্ত্রী। ব্রেন স্ট্রোক হওয়ার পরে রামপ্রসাদ বাবু এখন পক্ষাঘাতগ্রস্ত, বিশেষ কাজ করতে পারেন না। এই উড ফসিল পার্কের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন রামপ্রসাদ বাবুর বদলে তার স্ত্রী। আচ্ছা, তাহলে তো আপনার এখানকার আপনার সন্তান সময়গুলো। আমার স্বামী ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, আমি কাজ হ্যাঁ সব হ্যাঁ, এই তো সব এখানে পড়ে রয়েছে ফসিল এগুলো। হ্যাঁ, কোন পুকুরটা? এই পুকুরটা থেকে বড় বড় গাছপালা, চাপা গাছ যে এই যে ভূমিকম্পতে, এবার কেউ জানে না, দীর্ঘদিন থেকেই যায়। ওদের বয়স হলো 1.5 কোটি কি 2 কোটি বছর। এইবারে এইটা আদিবাসী গ্রাম। এই সরকার থেকে বললে, ওই সরকারকে বললে যে একটা পুকুর করে দাও, আমাদের জল নাই, কল নাই, পুকুর নাই। তখন ফরেস্টার থেকে আমার স্বামী এলো, নিয়ে মাটি কুড়ে, তখন দেখে গাছের থেকে মাটির নিচে ফসিল। এইবার সে বৈজ্ঞানিক সব নিয়ে টেস্ট করলো, নিয়ে আমার স্বামী বলে এখানটা পার্কের মতো করে দেওয়া হবে, বিভিন্ন লোক দেখবে, বুঝবে, জ্ঞান বুদ্ধি হবে, যারা ওই নিয়ে পড়াশোনা করে তারা আসবে, গোটা দুনিয়া ছড়িয়ে যাবে। আমার স্বামী এইটা করেছে, নিয়ে এই পার্কের মতো ওই টিভিতে ইয়েতে দেওয়া, দেখবেন, হ্যাঁ হ্যাঁ দেখবে, ওইগুলোতে দেওয়া আছে, উনি করেছে। কিন্তু সরকার থেকে ওনাকে কেউ কিছু করে নাই, সাহায্য ব্রেন স্ট্রোক হয়ে গেল। আপনার নাম কি যেন? রামপ্রসাদ বাউল। রামপ্রসাদ বাউল। এই পুকুরটি খনন করতে গিয়েই এই আমখই গ্রামের উড ফসিলের অস্তিত্ব টের পাওয়া যায়। পার্কে যত্রতত্র ছড়িয়ে রয়েছে উড ফসিল, গাছের ফসিল।
এই এই গাছগুলো গাছের গুড়িগুলো সব পাথর হয়ে গেছে বুঝলো বিবর্তনের ফলে হ্যাঁ হুম সরকারের যদি ইয়ে না থাকে, দেখাশোনা কি আপনি করেন? ওই বসে আছেন। হ্যাঁ আরো খুলে বেরিয়ে কিছু কিছু ফসিল কয়েকটি প্যাভিলিয়ন তৈরি করে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। 60 না 7? 7। মানে এটা এমনি ওই জাস্ট জলের জন্য রোমাঞ্চকর মনে হলো না? হ্যাঁ হিসি করেছিস? হ্যাঁ হিসি করেছিস? তুলেছিস কিছু একটা? দেখাচ্ছি